আজ আপনাদের শোনাবো একদল রহস্যময় ব্যাংক ডাকাতের গল্প, যাদের প্রতিটি ডাকাতি এক একটা নতুন ধাঁধা। এফবিআই যখন এই কেসের তদন্ত শুরু করে তখন তারা এমন সব তথ্যের মুখোমুখি হয় যা পুরো শহরকে নাড়িয়ে দেয়। কি সেই রহস্য, আর শেষ পর্যন্ত কারা ছিল এই মুখোশগুলোর আড়ালে? মুভির একেবারে শুরুতে আমেরিকার হিউবার্ট ন্যাশনাল ব্যাংকে দেখা যায়। সেখানে প্রতিদিনের মতোই ব্যাংক কর্মকর্তারা তখন যার যার কাজে ব্যস্ত। তখন ব্যাংক ম্যানেজার হাডসন একজন কাস্টমারের সাথে কথা বলতে বলতে তাকে গেট পর্যন্ত এগিয়ে দেয়। তবে বাইরে তখন বেশ বৃষ্টি পড়ছিল, তাই হাডসন একদম খেয়াল করতে পারেনি যে ব্যাংকের ঠিক বাইরেই একটা গাড়িতে কয়েকজন মুখোশধারী ডাকাত প্রস্তুতি নিচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই তারা প্রত্যেকে হাতে অস্ত্র নিয়ে তৈরি হয়ে সরাসরি ব্যাংকের দিকে আসতে থাকে। এদিকে হাডসন ওই মহিলাকে বিদায় দিয়ে যখন নিজের টেবিলে ফিরে যাচ্ছিল, ঠিক তখনই সে খেয়াল করে তার পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। এখন হাডসন কিছু বুঝে ওঠার আগেই ডাকাতের একজন তাকে লক্ষ্য করে গুলি করে বসে। গুলির শব্দ শুনে ভেতরে সবাই ভয়ে আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেয়। আর ঠিক তখন ডাকাতরা ব্যাংকে ঢুকে পড়ে। এরপর তারা ব্যাংকের ফ্লোরে একটি মিনি স্পিকার রেখে দেয়, যার মাধ্যমে আগে থেকে রেকর্ড করা কিছু ইনস্ট্রাকশন দিতে থাকে। ডাকাতের ইনস্ট্রাকশন অনুযায়ী সবাই ফ্লোরে শুয়ে পড়ে এবং তাদের ফোনগুলো জমা দিয়ে দেয়। সেই সাথে ব্যাংকের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয় যাতে তারা সব লকার খুলে দেয়। সেভাবে ইনস্ট্রাকশন অনুযায়ী তারা লকারগুলো খুলে দেওয়ার পর ডাকাতরা সেখান থেকে সব টাকা তাদের ব্যাগে ভরে নেয়। তবে চলে যাওয়ার সময় তারা ব্যাংকের ফ্লোরে একটি বোমা সেট করে দিয়ে যায় এবং সবাইকে বলে দেয় যে আগামী 15 মিনিটের মধ্যে যদি কেউ পুলিশকে কল করে তাহলে সাথে সাথে সে বোমা ব্লাস্ট হবে। তো গেটের কাছে গিয়ে ডাকাতরা যখন দেখে আহত হাডসন যন্ত্রণায় কাতরাচ্ছে, তখন তারা তাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে গুলি করে সেখানে মেরে ফেলে। তো এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা হিউবার্ট ন্যাশনাল ব্যাংকের হেডকোয়ার্টারের দৃশ্য দেখতে পাই। সেখানে ব্যাংকের চেয়ারম্যান হিউবার্ট কিছু ইনভেস্টরের সাথে তার ব্যাংকের ভবিষ্যৎ প্ল্যানিং নিয়ে কথা বলছিল। ঠিক তখন একজন কর্মচারী হিউবার্টকে ব্যাংকের ডাকাতির খবর দেয়। খবর পেয়ে হিউবার্ট ডগলিকে কল দেয়, যে কিনা তার নিজের দলের লোক। ডগলি তখন ঘটনাস্থলে ছিল এবং সে হিউবার্টকে জানায় যে ডাকাতরা মোট $3 মিলিয়ন নিয়ে গেছে, আর যাওয়ার সময় তারা ম্যানেজার হাডসনকে মেরে ফেলেছে। এদিকে যেহেতু এফবিআই পুরো জায়গাটা ঘিরে ফেলেছে, তাই ডগলি হিউবার্টকে তেমন বিস্তারিত কিছুই বলতে পারে না। এরপর ঘটনাস্থলে অন্যান্য অফিসারের সাথে এসে পৌঁছায় এফবিআই কমান্ড ইনচার্জ জনাথন এবং আরেক স্পেশাল এজেন্ট স্টক। সেখানে আগে থেকে উপস্থিত থাকা এজেন্ট চেস তাদের সবকিছু খুলে বলে। চেস জানায় ডাকাতরা এখানে বোমা আর মিনি স্পিকার রেখে গেছে। তখন এগুলো শুনে স্টক বলে যে সার্জেন্ট মিমস নামের একজন ডিটেকটিভ আমাদের আগে এখানে এসেছে, আর এভিডেন্স হিসেবে সে ওই সবকিছু তার সাথে নিয়ে চলে গেছে। তবে এইভাবে মিমস এভিডেন্সগুলো নিয়ে যাওয়ায় জনাথন প্রচণ্ড রেগে যায়, কারণ সে জানে মিমস এই এভিডেন্সগুলো তার পার্সোনাল ফায়দার জন্য ব্যবহার করবে কিনা। এদিকে সার্জেন্ট মিমসকে দেখা যায় সেই এভিডেন্স থেকে তথ্য জোগাড় করে জেমস নামের একজন লোকের গোপন আস্তানায় অভিযান চালায়। জেমস তার সঙ্গীদের নিয়ে হিরোইন সাপ্লাইয়ের কাজ করত। তো মিমস সেখানে অভিযান চালিয়ে বেশ কয়েক বস্তা হিরোইন এবং কিছু টাকার বান্ডিল পায়। এরপর সে জেমসকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই অ্যারেস্ট করে নেয়। অন্যদিকে এফবিআই হেডকোয়ার্টারে জনাথন সব স্পেশাল এজেন্টদের নিয়ে একত্রে এই কেস বিষয়ে কথা বলতে থাকে। সেখানে চেস ঘটনাস্থলে পাওয়া একটি ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট দিয়ে বলে যে এই রিপোর্ট অনুসারে সেখানে জেমস নামের একজনের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। এই কথা শুনে স্টক বলে যে জেমস একজন ছোটখাটো ড্রাগ ডিলার এবং এই ডাকাতি এতটা প্রফেশনাল যে এটা কোনোভাবেই জেমসের কাজ হতেই পারে না। তাই জনাথন সবাইকে নতুন ক্লু খোঁজার নির্দেশ দেয় এবং সেখানে উপস্থিত থাকা নতুন স্পেশাল এজেন্ট ওলসের সাথে সবার পরিচয় করিয়ে দেয়। তো পরিচয় পর্ব শেষে জনাথন এবং ওলস মিলে হাডসনের বাসায় যায় তার স্ত্রীকে সবকিছু খুলে বলার জন্য। আর স্বামীর মৃত্যুর খবর শুনে হাডসনের স্ত্রী খুব ভেঙে পড়ে। তো জনাথন যখন হাডসনের স্ত্রীকে সান্ত্বনা দিচ্ছিল, ঠিক তখন ওলস পুরো বাসা ঘুরে ঘুরে সবকিছু পর্যবেক্ষণ করতে থাকে। তখন সে হুট করে হাডসনের স্ত্রীকে জিজ্ঞেস করে যে সে জব করে কিনা, যার উত্তরে হাডসনের স্ত্রী না বলে উত্তর দেয়। আর হাডসনের স্ত্রীর এই উত্তর শুনে ওলস কিছুটা সন্দেহজনক চোখে সেখান থেকে বের হয়ে আসে আর জনাথনকে বলে যে হাডসনের মতো একজন ব্যাংক ম্যানেজার যে ইনকাম করে তাতে এদের এত বড় বাড়ি থাকার কথা না। তাছাড়া ছবিতে দেখলাম তার 2 সন্তান প্রাইভেট স্কুলে পড়ে, তাই এখানে নিশ্চিতভাবেই কিছু একটা গোলমাল মনে হচ্ছে। এখন জনাথন বলে হ্যাঁ, আমারও ঠিক এমনটাই মনে হচ্ছে। ঠিক তখনই জনাথনের কাছে ফোন আসে যে মিমস হেডকোয়ার্টারে ফিরে এসেছে আর সেই সাথে জেমসকেও কাস্টডিতে নিয়েছে। তো এই কল পেয়ে তারা দুজনে হেডকোয়ার্টারে ফিরে যায় আর সেখানে গিয়ে জনাথন মিমসকে সবার সামনে ধমকাতে থাকে, কারণ সে জনাথনের পারমিশন ছাড়াই ক্রাইম সিন থেকে এভিডেন্স সরিয়ে ফেলেছে। এখন মিমস কেন এমন করলো তা জানতে চাইলে সে উত্তর দেয় যে ইমিডিয়েট অ্যাকশন নিয়ে যাতে সে ক্রিমিনালদের ধরতে পারে সেজন্য সে এমনটা করেছে। জনাথন তাকে জিজ্ঞেস করে যে ঘটনাস্থলে তুমি যার ফিঙ্গারপ্রিন্ট পেয়েছো সেটা কার ছিল। উত্তরে মিমস জানায় প্রথমে ভেবেছিল ওটা জেমসের ফিঙ্গারপ্রিন্ট, কিন্তু পরবর্তীতে খুঁজে দেখে যে এটা জেমসের নয়, বরং তার বড় ভাই টিজের ফিঙ্গারপ্রিন্ট।
তবে অদ্ভুত ব্যাপার হলো টিজ বেশ কয়েক বছর আগে মারা গেছে। এদিকে জনাথন টিজের ব্যাপারে আগে থেকে কিছুই জানতো না, তাই সে এই বিষয়ে ওলসকে জিজ্ঞেস করে। তখন ওলস জানায় টিজে একজন এক্স মিলিটারি ছিল এবং সে তার দলবল নিয়ে মিলিটারি থেকে পালিয়ে গিয়ে ক্রিমিনাল অ্যাক্টিভিটি শুরু করে। পরবর্তীতে মিলিটারির অন্য একটি গ্রুপ টিজকে ট্র্যাক করে এবং গুলি করে সবাইকে মেরে ফেলে। এখন এসব কিছু শোনার পর জনাথন একটা মিটিং কল করে। তবে মিটিং শুরু হওয়ার আগে জনাথন তার সহকর্মী রোহানকে জিজ্ঞেস করে যে জেমসের আস্তানায় অভিযান চালিয়ে তারা কত টাকা উদ্ধার করেছে। উত্তরে রোহান মিথ্যা বলে আর জানায় যে সেখানে কোনো টাকাই পাওয়া যায়নি। আসলে এই সব কিছুই মিমসের প্ল্যান। যাই হোক, জনাথন তখন ডাকাতি নিয়ে মিটিং শুরু করে এবং ওলস তখন সবার কাছে টিজের ব্যাপারে সবকিছু খুলে বলে। এসব কিছু শুনে তখন স্টক বলে যে পুরো ঘটনা আসলে অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। তার মানে মূল ঘটনা এই ব্যাংক ডাকাতি নয়, বরং এর পেছনে অন্য কিছু লুকিয়ে আছে। এদিকে স্পেশাল এজেন্ট চেজকে দেখা যায় সে তদন্ত করতে টিজের স্ত্রীর বাসায় যায়। সেখানে জিজ্ঞাসাবাদের পর টিজের স্ত্রী জানায় যে টিজে মারা যাওয়ার পর মিলিটারির কেউ তার লাশ ফেরত দেয়নি, কারণ তাদের মতে টিজে ছিল একজন দেশদ্রোহী। তবে টিজের মৃত্যুর পর সে তার সন্তান নিয়ে কতটা কষ্টে জীবন কাটাচ্ছে সেটা দেখার মতো এখন আর কেউ নেই। এখন এখান থেকে সিন শিফট হয়ে টিগান নামের একজন ব্যাংক এমপ্লয়িকে দেখা যায়, যে কিনা হিউবার্ট ন্যাশনাল ব্যাংকে চাকরি করে। টিগান রেডি হয়ে বাসা থেকে বের হওয়ার পর যখন গাড়িতে ওঠে, ঠিক তখনই আগে থেকে গাড়িতে বসে থাকা মুখোশধারী ডাকাত দলের দুইজন তাকে গান পয়েন্টে জিম্মি করে নেয়। এরপর একটি প্রি রেকর্ড করা ভয়েস মেসেজের মাধ্যমে তাকে বলা হয় যে সে যদি তাদের কথা না শোনে তবে তারা তাদের স্ত্রী ও সন্তান সবাইকে মেরে ফেলবে। এভাবে বাধ্য হয়ে টিগান তখন ডাকাতদের কথা মতো গাড়ি চালিয়ে ব্যাংকে পৌঁছায়। এরপর সে ব্যাংকদের ইনস্ট্রাকশন অনুযায়ী ব্যাংকে ঢুকে পড়ে এবং সেখানে সবাইকে ট্রিট দেওয়ার কথা বলে বাইরে পাঠিয়ে দেয়, কারণ সে জানতো ডাকাতরা এখানে ঢুকলে গোলাগুলি হতে পারে। তো প্ল্যান মোতাবেক সে ভোল্টে ঢুকে একটি নির্দিষ্ট ভোল্ট খুলে রাখে। এদিকে টিগানের কথা মতো সবাই ব্যাংক থেকে বের হওয়ার আগেই ডাকাতরা ব্যাংকের ভেতরে ঢুকে যায়। তখন ব্যাংকের সিকিউরিটি গার্ড ডাকাতের দেখে অ্যাকশন নিতে গেলে ডাকাতরা একজন সিকিউরিটি গার্ডকে গুলি করে। তবে তারপর তারাই ওই সিকিউরিটি গার্ডের ক্ষতস্থান চেপে ধরে যাতে রক্তক্ষরণ হয়ে মারা না যায়। আর তাদের মধ্যে থেকে একজন ভোল্টে ঢুকে পড়ে এবং সেখান থেকে কিছু কাগজপত্র আর টাকা নিয়ে বের হয়ে আসে। তবে যাওয়ার সময় তারা ব্যাংকের এক কর্মচারীকে আহত সেই গার্ডের কাছে বসিয়ে রেখে যায়। এদিকে ব্যাংকের বাইরে গোলমাল দেখে ডগলি গাড়ি নিয়ে সেখানে আসতেই ডাকাতরা তার গাড়ি লক্ষ্য করে স্টান গ্রেনেড ছুড়ে মারে, আর এতে ডগলির শ্রবণ শক্তি সাময়িকভাবে কমে যায়। এরপর ডাকাতরা ডগলিকে মেরে রাস্তায় তার লাশ ফেলে রেখে চলে যায়। এখন এই খুনের খবর পেয়ে এফবিআই সেখানে চলে আসে এবং জনাথন টিগানকে কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। আর তখন সে বলে, তুমি কি জানো যে ভোল্ট থেকে ডাকাতরা কাগজপত্র চুরি করেছে সেটি কার ছিল? তখন টিগান সিকিউরিটির দোহাই দিয়ে নাম বলতে না চাইলেও জনাথন বলে যে তোমাকে আর বলতে হবে না, কারণ আমরা অলরেডি জেনে গেছি এটি মার্টিন নামের একজনের ভোল্ট। জনাথন তখন টিগানকে চুপ থাকতে দেখে বলে যে ডাকাতরা এখন পর্যন্ত তোমার ফ্যামিলির কোনো ক্ষতি করেনি, তাই সিকিউরিটি দোহাই দিয়ে তুমি কিছুই বলতে চাইছো না। কিন্তু তারা যতদিন বাইরে ঘুরে বেড়াবে ততদিন তোমার ফ্যামিলি কিন্তু পুরোপুরি বিপদমুক্ত নয়। তাছাড়া তুমি হয়তো আন্দাজ করতে পারছো না, কিন্তু ওদের মতোই একজন আমার স্ত্রীকেও মেরে ফেলেছে। তো জনাথনের এই কথা শুনে টিগান পুরোপুরি বাকরুদ্ধ হয়ে বসে থাকে। অন্যদিকে ডগলের মৃত্যুর খবর পেয়ে হিউবার্ট প্রচণ্ড ভেঙে পড়ে, এমনকি রেগে গিয়ে সে রুমের টেবিল ভেঙে ফেলে। এরপর তার একজন এজেন্ট এসে তাকে বলে যে এবারে ডাকাতিতে বেশি টাকা চুরি হয়নি এবং তারা মার্টিনের ভোল্টে থাকা কিছু কাগজপত্র চুরি করে নিয়ে গেছে। যাই হোক, এফবিআই হেডকোয়ার্টারে দ্বিতীয় ডাকাতির সময় পাওয়া ফিঙ্গারপ্রিন্ট তদন্ত করে দেখে যে ওটাও ছিল টিজের ফিঙ্গারপ্রিন্ট। আর এই বিষয়টা নিয়ে জনাথন অনেক চিন্তিত হয়ে পড়ে। আর ঠিক তখনই এজেন্ট চেস জনাথনকে আলাদাভাবে ডেকে নিয়ে যায়। সে জনাথনকে বলে যে প্রথম ডাকাতি থেকে যে $3 মিলিয়ন চুরি হয়েছিল ডাকাতরা সেগুলো একটি চ্যারিটিতে ডোনেট করে দিয়েছে, অর্থাৎ চুরির টাকা থেকে এক টাকাও তারা নিজেদের জন্য রাখেনি। এখন চ্যারিটি সেই কাগজগুলো নিয়ে জনাথন যখন মিমসের কাছে যায় তখন মিমস বলে যে ডাকাতির কিছু টাকা আমার কাছে আছে, আমি এগুলো অভিযানে পেয়ে আমার কাছে লুকিয়ে রেখেছিলাম সাংবাদিকদের কাছে খবরটা লিক হওয়ার ভয়ে। তবে এটা শুনে জনাথন প্রচণ্ড রেগে যায়, কারণ সে ভাবে মিমস হয়তো টাকার লোভে যে কোনো কিছু করতে পারে, আর অভিযানে কোনো টাকা উদ্ধার হলে মিমস সেটা নিজের কাছে রেখে দেয়। তবে জনাথন এটা জানে না যে মিমস আসলে এসব কেন করছে, তাই সে সবসময় মিমসকে একজন লোভী অফিসার হিসেবেই দেখিয়ে এসেছে। এরপর আমরা মিমসের বাসার দৃশ্য দেখতে পাই। সেখানে দেখা যায় মিমস তার বাসার সব খাবার রেডি করে একজনের জন্য নিয়ে যাচ্ছে। আসলে মিমসের স্ত্রী স্টেজ 4 ক্যান্সারে আক্রান্ত। মূলত অসুস্থ স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতেই মিমস এই টাকাগুলো আত্মসাৎ করেছিল। তো পরদিন সকালে ওলস যখন অফিসে বসে পত্রিকা পড়ছিল তখন সে দেখতে পায় যে সম্প্রতি ঘটে যাওয়া সব ক্রিমিনাল অ্যাক্টিভিটির কেন্দ্রবিন্দু হিসেবে ওয়েস্ট চেস্টার নামের একটা জায়গার নাম রিপোর্টে এসেছে। ওলস তখন স্টকের কাছ থেকে সেই রিপোর্টের ব্যাপারে আরও তথ্য সংগ্রহ করে। এখন সেখান থেকে সিন শিফট হয়ে যায়। জনাথন এবং স্টক ডগলির ফিনারেলে আসা সবার উপরে দূরে একটা গাড়িতে বসে নজরদারি করছে। তারা দূর থেকে লক্ষ্য করে যে সেখানে বাকি সবার সাথে সিনেটর কুকও এসেছে। এই সিনেটর কুক মূলত সমস্ত লিগ্যাল অ্যাকশনের প্রধান। তখন স্টক জনাথনকে জানায় যে সিনেটর কুক এই ওয়েস্টার্সে থাকে
এদিকে মিমসের সব কর্মকাণ্ডের ওপর নজর রাখতে জনাথন ওলসকে মিমসের সাথে থাকতে বলে। তো তারা দুজনে মিলে একজন সিকিউরিটি গার্ডের ইন্টারভিউ নিতে যায়, যে কিনা ডাকাতি হওয়ার পর ডাকাতের গাড়ি দেখেছে আর সেই গাড়ির লাইসেন্স নাম্বারও নোট করে রেখেছে। তবে ইন্টারভিউ দিতে গিয়ে ওলস সেই লোককে বেশি প্রশ্ন করতে থাকে। তখন মিমস তাকে প্রশ্ন করতে গেলে ওলস তাকে বারবার মাঝপথে থামিয়ে দিতে থাকে। এদিকে FBI হেডকোয়ার্টারে দেখা যায় স্পেশাল এজেন্ট চেস নতুন একটি তথ্য বের করেছে। চেস জনাথনকে বলে যে দ্বিতীয় ডাকাতিতে মারা যাওয়া ডগলি প্রথমে টিজের দলের সদস্য ছিল, তবে যখন টিজের দল কিডন্যাপিং মিশনে যায় তখন একমাত্র ডগলি তাদের সাথে যায়নি। এরপর ফিরে আসার পর হিউবার্ট ডগলিকে হায়ার করে নেয়, অর্থাৎ কোনো একটা গোলমাল এখানে। তো তাদের কথা বলার মাঝখানে আর একজন এজেন্ট এসে জনাথনের হাতে কিছু রিপোর্ট দিয়ে দেয়। তো সেদিন সন্ধ্যায় জনাথন তার নিজের বাসায় এসে কেস নিয়ে চিন্তা করছিল, ঠিক তখনই তার ল্যাপটপ থেকে কেউ একজন কথা বলে ওঠে। জনাথন কাছে গিয়ে দেখে যে ডাকাত দলের একজন মেম্বার তার ল্যাপটপ হ্যাক করেছে। সে জনাথনকে বলে যে সে কোনো ক্রিমিনাল নয়, বরং সে একজন বড় ক্রিমিনালকে ধরতে জনাথনকে সাহায্য করার চেষ্টা করছে এবং এর পেছনে তার কোনো খারাপ উদ্দেশ্য নেই। তখন জনাথন তাকে প্রশ্ন করে যে তোমাদের যদি কোনো খারাপ উদ্দেশ্য না থাকে তবে কেন তোমরা দুজন মানুষকে খুন করেছো? উত্তরে সেই মুখোশ পরা ডাকাত বলে যে আমরা যাদের খুন করেছি তারা কেউ ভালো লোক ছিল না, আর আমরা যাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি সে কিন্তু তোমার ওয়াইফেরও খুনি। আর এই কথা শোনার সাথে সাথে জনাথন তার ল্যাপটপ বন্ধ করে দেয়। যাই হোক, এরপর জনাথন কেসের ব্যাপারে কথা বলতে সরাসরি হিউবার্টের কাছে যায়। সে হিউবার্টকে জিজ্ঞেস করে যে তার ব্যাংকের ভোল্টে ফেক নামে তার বন্ধু কুকের গোপন কাগজপত্র জমা ছিল কিনা। তখন হিউবার্ট কিছুটা অবাক হয়ে যায় এবং কোনো রকম উত্তর না দিয়েই জনাথনকে সেখান থেকে চলে যেতে বলে। এখন উত্তর না পেয়ে জনাথন যখন সেখান থেকে চলে যাচ্ছিল ঠিক তখনই ডাকাত দল সেখানে হিউবার্টকে মারতে চলে আসে। এদিকে জনাথন নিচে আসা মাত্রই ডাকাতরা তার উপর অ্যাটাক করে, তবে আশ্চর্যজনকভাবে তারা জনাথনের দলের কাউকে মারে না। তারা যাদের লক্ষ্য করে গুলি করছিল তারা সবাই ছিল হিউবার্টের লোক। যাই হোক, গোলাগুলির এক পর্যায়ে ডাকাত দলের একজন মারা যায় এবং জনাথন একজনকে গান পয়েন্টে ধরে ফেলে, যে কিনা হিউবার্টকে মারতে যাচ্ছিল। তখন জনাথন হিউবার্টকে সেফ রাখতে তাকে কাস্টাডিতে পাঠিয়ে দেয়। এরপর জনাথন সেই গান পয়েন্টে থাকা মুখোশ পরা ডাকাতকে জিজ্ঞেস করে যে সে কেন এমন করছে। উত্তরে সে বলে যে সে এখানে হিউবার্টকে মারতে এসেছে। তো দলের লিডারকে গান পয়েন্টে দেখে মুখোশ পরা অন্য একটা ডাকাত একজন মেয়েকে গান পয়েন্টে নিয়ে নেয়, তবে শেষমেশ লিডারের কথায় মেয়েটাকে ছেড়েও দেয়। এদিকে জনাথনও অনেকক্ষণ আটকে রাখার পর ওই মুখোশ পরা ডাকাতকে ছেড়ে দেয়, টাকা পয়সা নিয়ে সেখান থেকে চলে যেতে বলে। এখন এখানে প্রশ্ন উঠতে পারে যে জনাথন কেন ডাকাতদের ছেড়ে দিল, তবে এই প্রশ্নের উত্তর আমরা একটু পরেই পেয়ে যাব। এদিকে ডাকাতির পর ঘটনাস্থলে FBI তাদের ইউনিট নিয়ে চলে আসে আর ইনভেস্টিগেট করতে থাকে। জনাথন তখন খেয়াল করে যে মিমসও সেখানে আছে। যাই হোক, অফিসে ফিরে তারা আবার এই বিষয় নিয়ে আলোচনা করতে থাকে। তখন সবার কাছ থেকে মতামত শোনার পর জনাথন তার ফাইল থেকে তদন্তের রিপোর্ট বের করে সবার উদ্দেশ্যে বলে যে আমরা এতদিন ধরে যাদের সন্দেহ করছি তারা হলো সিনেটর কুক, টিজে, ডগলি এবং হাডসন। মূলত তারা সবাই এক্স মিলিটারি মেম্বার এবং একই দলে ছিল, তবে সেই দল থেকে আলাদা হয়ে যাওয়ার পর ডগলি শুধু মিশন থেকে আলাদা হয়ে যায়, আর বাকিরা হিউবার্টের ভাই অ্যালেক্সের কিডন্যাপিং মিশনে ছিল। তবে কুক এবং হাডসনও কৌশলে আলাদা হয়ে গিয়েছিল এবং মিশন থেকে ফিরে তারা সবাই হিউবার্টের সাথে কাজ করতে থাকে। তখন চেস বলে যে হতে পারে হিউবার্ট নিজেই হয়তো এসব প্ল্যান করেছে এবং সে নিজের ভাইকে খুন করার জন্য লোক হায়ার করেছিল। চেসের এই কথা শুনে সেখানে উপস্থিত একজন জানায় যে সিনেটর কুক এখন হিউবার্টকে ছাড়িয়ে নিয়ে যাচ্ছে। তবে এটা শুনে জনাথন তখন বাইরে গিয়ে তাদের বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু সিনেটর পাওয়ার যেহেতু তার ওপরে তাই সে তাদের আটকাতে পারে না। তবে যাওয়ার সময় জনাথন হিউবার্টকে বলে যে তোমার ছোট ভাই অ্যালেক্সের তো 25 বছর হলে সব সম্পত্তি পাওয়ার কথা ছিল, তাই না? কিন্তু অদ্ভুতভাবে 25 বছর হওয়ার ঠিক 2 মাস আগে সে মারা গেল, তাই না? তবে জনাথনের এই কথায় কোনো উত্তর না দিয়ে হিউবার্ট সেখান থেকে বের হয়ে চলে যায়। এদিকে মিমস এবং ওলস মিলে জেমসের ওপর নজর রাখে। তারা সারাক্ষণ খেয়াল রাখার জন্য রোহানকে নিয়োগ দেয়, আর তারা মাঝে মাঝেই রোহানের সাথে দেখা করে আপডেট নেয়। তো রোহানের কাছ থেকে তথ্য সংগ্রহ করে তারা টিজের স্ত্রীর সাথে দেখা করতে যায়। ঠিক তখনই দেখা যায় কিছু সময় আগে জেমস সেখান থেকে চলে গেছে। যাওয়ার সময় জেমস টিজের স্ত্রীকে কিছু টাকা দিয়ে যায়, যা মিমস টেবিলের উপর দেখতে পায়। তারা তখন টিজের স্ত্রীকে ডিস্টার্ব না করে সেই টাকাগুলো লুকিয়ে রাখতে বলে এবং তাকে সতর্ক করে দেয় যাতে অন্য কোনো পুলিশ আসলে সেই টাকার কথা কাউকে না বলে। এরপর টিজের বাসা থেকে বের হয়ে জেমস যখন গাড়িতে ওঠে তখন রোহান মিমসকে কল দেয় এবং জেমসের লোকেশন আপডেট দেয়। তবে মিমস তখন এমনভাবে অভিনয় করে যেন রোহান জেমসের লোকেশন হারিয়ে ফেলেছে এবং জেমসকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। অন্যদিকে জনাথন তার ফাইলের পার্সোনাল ডেটা থেকে হিউবার্ট এবং কুকের সব কুকীর্তির রেকর্ড জোগাড় করে এবং সেগুলো সব নিউজ মিডিয়ায় পাবলিশ করে দেয়। আর জনাথনের এই কাজে ওলস অনেক খুশি হয়। সে জনাথনকে ধন্যবাদ জানিয়ে বলে যে সে একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তবে ওলসের এমন বিহেভিয়ারে জনাথন একটু অবাক হয়,
এদিকে ওলসের কাছ থেকে জেমসের লোকেশন লুকিয়ে মিমস নিজের মতো কাজ করতে থাকে। তার প্ল্যান হলো ডাকাতির টাকা সে নিজেই উদ্ধার করবে এবং সেই টাকা তার স্ত্রীর চিকিৎসার জন্য খরচ করবে। তবে সে যেহেতু জানে সে একটি ইল্লিগাল কাজ করছে, তাই সবসময় নিজের ভেতর একটা অপরাধবোধ বা অনুশোচনা ভুগতে থাকে। এখন মিমসের এই আচরণ দেখে ওলসের মনে সন্দেহের দানা বাঁধে, তাই সে মিমসের উপর নজর রাখতে শুরু করে। এক পর্যায়ে মিমস তাকে তার স্ত্রীর ক্যান্সারের কথা বলে দেয়, কারণ ওলস অলরেডি জেনে গিয়েছিল যে মিমস গোপনে টাকা লুকাচ্ছে। এখন এখান থেকে সিন শিফট হয়ে দেখা যায় জনাথন অফিসের সবাইকে নতুন করে রিসার্চ করতে বলছে। সে সবাইকে জানায় যে হিউবার্টের সব গোপন তথ্য যেহেতু ফাঁস হয়ে গেছে, তাই সে এখন দেশ ছাড়ার চেষ্টা করবে এবং তার উপর কড়া নজর রাখতে হবে। ঠিক তখনই চেজ বলে যে টিজের স্ত্রীর একটা কনসার্ট আছে এবং সেখানে যাওয়া উচিত। জনাথন তখন সবাইকে কাজ বুঝিয়ে টিজের স্ত্রীর সেই কনসার্টে যায়, আর সেখানে এক বড় টুইস্ট দেখা যায়। কনসার্টে বাকিদের সাথে সেখানে টিজেও ছিল। আসলে টিজে মারা যায়নি, সে সবার কাছ থেকে এতদিন পালিয়েছিল, আর এই ব্যাপারে টিজের স্ত্রী কিছুই জানে না। কিন্তু টিজে যেহেতু তার স্ত্রীর বড় ফ্যান, তাই জনাথন জানতো যে টিজে এখানে আসবেই। তো এরপর জনাথন টিজেকে কাস্টডিতে নিয়ে সত্য ঘটনা জানতে চায়। তখন টিজে বলে যে সেদিন তাদের অফিসিয়ালি একটি মিশনে পাঠানো হয়েছিল। তার মতে সেখানে একদল টেরোরিস্ট ছিল, তাই তারা সবাইকে ক্রসফায়ারে মেরে ফেলে। কিন্তু পরে জানতে পারে যে সেখানে সবাই ছিল সাধারণ কলেজ স্টুডেন্ট। তবে তারা হেডকোয়ার্টারে এই আপডেট দেওয়ার আগেই তাদের উপর আরেকটি মিলিটারি দল আক্রমণ করে বসে, যেখানে টিজে ছাড়া বাকি সবাই মারা যায়। আর সেই থেকেই টিজে পালিয়ে বেড়াচ্ছে, কারণ টিজে বেঁচে থাকার খবর সবাই জেনে গেলে তার পরিবারের উপর সব ঝামেলা এসে পড়বে, কারণ সবাই তাকে অলরেডি দেশদ্রোহী ঘোষণা করে দিয়েছে। এদিকে রোহান আর মিমসের টিমের বাকি সবাই গোপনে সে টাকাগুলো আত্মসাৎ করার প্ল্যান করে, কিন্তু এফবিআই সেই খবর জেনে যায় এবং অভিযান চালিয়ে রোহানকে মেরে ফেলে আর বাকিদের গ্রেপ্তার করে। তবে এই বিষয়ে জনাথন মিমসকে জিজ্ঞেস করলে সে তখন কিছুই বলতে পারে না। ঠিক সেই সময় মিমসের ফোনে একটি কল আসে এবং তারা জানতে পারে ডাকাত দল যখন হিউবার্টকে অ্যাটাক করেছে তখন ওলস সেখানে আগে থেকে উপস্থিত ছিল। আর এই খবর পাওয়ার পর জনাথন ওলসকে খুঁজতে বের হয়। অন্যদিকে মিমস আগে থেকে ওলসকে চিনত এবং সে কি করতে পারে সেটা আন্দাজ করে সরাসরি ওলসের সাথে দেখা করতে চলে যায়। সেখানে গিয়ে সে দেখে যে ওলস টাকা নিয়ে অন্য কোথাও যাওয়ার প্ল্যান করছে। এখন মিমস তখন তাকে থামানোর চেষ্টা করে এবং তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। আর এক পর্যায়ে ওলস হুট করে মিমসকে গুলি করে বসে। আসলে মিমস জানতো যে এফবিআই এজেন্ট হয়েও জীবনে অনেক ইল্লিগাল কাজ করেছে, তাই সে মারা যাওয়ার সময় একটা ভালো কাজ করে যেতে চাইছিল। ওলসকে থামাতে গেলে মরতে হতে পারে, এটা সে আগে থেকে জানতো, তবু সে একাই এখানে এসেছিল। এখন এখান থেকে সিন শিফট হলে দেখা যায় ওলস মেক্সিকোর একটি লোকাল বারে বসে আছে। জনাথন সেখানে গিয়ে ওলসের সাথে দেখা করে এবং তার কাছ থেকে কিছু সত্য জানতে চায়। ঠিক তখনই মুভির সবচেয়ে বড় টুইস্টটি সামনে আসে। আসলে মুভির শুরু থেকে যে ডাকাত দলটি মুখোশ পরে ডাকাতি করছিল সেটি আসলে ওলসেরই দল এবং এই সব কিছুর মাস্টারমাইন্ড ছিল খোদ ওলস নিজেই। টিজের টিমকে মারার জন্য যে দলটিকে পাঠানো হয়েছিল ওলস সেই টিমের মেম্বার ছিল। তবে সে শুরুতেই বুঝতে পেরেছিল যে সেখানে বড় কোনো ভুল হচ্ছে, তাই সে বেঁচে যাওয়ার টিজেকে লাশের ব্যাগে ভরে বাইরে পাঠিয়ে দেয় যাতে সে বেঁচে ফিরতে পারে। মূলত টিজের দল এবং হিউবার্টের ভাই অ্যালেক্স হত্যার প্রতিশোধ নিতেই হিউবার্টকে ফাঁসানোর দরকার ছিল, কারণ এই সব কিছুর পেছনে হিউবার্টেরই হাত ছিল। সেখানে ওলস শুরু থেকে সব প্ল্যান করে আসছিল। জনাথন তখন ওলসকে থামিয়ে দিয়ে বলে যে সে নিজেই হিউবার্টকে মারবে, কারণ তার স্ত্রী হত্যার পেছনেও হিউবার্টের হাত আছে। এরপর জনাথন পাশের একটি টেবিলে যায় যেখানে হিউবার্ট বসেছিল। আসলে ওলস আর জনাথনকে আগে থেকেই হিউবার্ট ট্র্যাক করে এখানে এসেছে। তো জনাথন তখন হিউবার্টের সাথে কথা বলতে বলতে হঠাৎ পকেট থেকে একটা ছুরি বের করে হিউবার্টের বুকে ঢুকিয়ে দেয়। আর হিউবার্টের বডিগার্ডরা জনাথনকে গুলি করতে গেলে ওলস দূর থেকে গুলি চালিয়ে তাদের মেরে ফেলে এবং সেখান থেকে চলে যায়। আর এইভাবেই টান টান সাসপেন্সে ভরা এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। এই মুভিটি আপনার কাছে কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। আর আপনি কেমন ধরনের মুভি দেখতে বেশি পছন্দ করেন সেটাও আমাদের কমেন্টে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।